নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সঞ্চালিকা। আজ আপনাদের জন্য আমি এমন একটি গল্প নিয়ে এসেছি যা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি চান না তার পরিচয় প্রকাশক, কিন্তু তার মনের গহীনে লুকিয়ে থাকা এই গল্পটি তিনি সবার সাথে ভাগ করে নিতে চান। এই গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগী এবং রোমাঞ্চকর যে এটি আপনাদের মনে এক স্থায়ী ছাপ ফেলে যাবে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রঞ্জনা, বয়স ৩৬, ম্যারিড লাইফ, 2টি ছেলেমেয়ে, ভালো সংসার। কিন্তু কিছুদিন ধরে আমার জীবনে এক অদ্ভুত ঝড় বইছে। এই ঝড় শুধু বাইরে নয়, আমার মনের গভীরেও। সব শুরু হয়েছিল বছরখানেক আগে, যখন আমাদের পারিবারিক অনুষ্ঠানে একজন ক্যাটারারের সঙ্গে তার পুরনো সহকারী এসেছিল। সে আমার চাচার বাড়ির অনুষ্ঠানে এসেছিল, আমি তাদের খাবার ব্যবস্থা তদারকি করতে গিয়েছিলাম। আমার বয়স তখন ৩৫, তার বয়সও প্রায় আমার কাছাকাছি। নামটা তার অনেক। প্রথম যেদিন তাকে দেখি সে ছিল একদম সাধারণ পোশাকে, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল অন্যরকম, গভীর, শান্ত, কিন্তু সেই শান্তির আড়ালে কি যেন লুকিয়েছিল। আমি সাধারণত এ ধরনের অনুষ্ঠানে খুব বেশি কারো দিকে খেয়াল করি না, কিন্তু সেদিন অনেকের দিকে কেন জানি আমার বারবার চোখ চলে যাচ্ছিল। সে যখন খাবার পরিবেশন করছিল, তার প্রতিটি নড়াচড়ায় এক অদ্ভুত সাবলীলতা ছিল। তার হাতগুলো খুব সুন্দর, মসৃণ, প্রতিটি কাজ সে যেন এক শিল্পীর মতো করে করছিল। অনুষ্ঠান শেষে যখন সবাই চলে যাচ্ছিল, আমি তখনও কিছু জিনিস গোছগাছ করছিলাম। অনেক তখন তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে একটু হাসল। সেই হাসি, সামান্য একটু হাসি, কিন্তু আমার বুকের ভেতরটা কেমন করে উঠল, যেন এক অজানা শিহরণ খেলে গেল। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম, মনে মনে নিজেকে বকলাম, এসব কি ভাবছি আমি? আমি বিবাহিত, আমার 2টি সন্তান আছে, এসব চিন্তা আমার অনুচিত। কিন্তু মন তো মানতে চায় না। তার ওই সামান্য হাসি, ওই গভীর দৃষ্টি কিছুতেই ভুলতে পারছিলাম না। পরের কয়েক সপ্তাহ যখনই কোনো অনুষ্ঠানে ক্যাটারিংয়ের ডাক পড়ত, আমি অবচেতনভাবেই অনেককে খুঁজতাম। যদিও আমাদের দেখা হতো না, কিন্তু মনের ভেতরটা কেমন যেন চিনচিন করত। একদিন আমাদের বাড়িতে এক বড় পারিবারিক অনুষ্ঠান ছিল। আমার স্বামী রমেন অনেক বড় চাকরি করে, অনুষ্ঠানের সব দায়িত্ব আমার ওপর। সেদিন অনেক এসেছিল সেই ক্যাটারিং সংস্থার হয়ে। তাকে দেখে আমার বুকের ভেতরটা আবার ধুকপুক করে উঠল। সে আমাকে দেখে চিনতে পারল কিনা জানি না, কিন্তু আমি নিশ্চিত সে আমাকে চিনেছে। তার চোখে এক মুহূর্তের জন্য হলেও সেই পরিচিত ভাবনার ঝলক দেখতে পেলাম। অনুষ্ঠানের ফাঁকে যখন প্রায় সবাই ব্যস্ত, আমি একটু আড়ালে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি অনিক আমার দিকে এগিয়ে আসছে। আমার হার্টবিট যেন এক লাফে বেড়ে গেল। সে এসে আমার সামনে দাঁড়াল। আজ অনুষ্ঠানটি খুব সুন্দর হচ্ছে, রঞ্জনা দেবী। তার গলার স্বরটা খুব শান্ত, কিন্তু ভারী। আমি অবাক হলাম। সে আমার নাম জানে? আপনি আমার নাম জানেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমি যখন প্রথমবার আপনার চাচার বাড়িতে এসেছিলাম তখন আপনার নাম শুনেছিলাম। আর আপনার চাচার সাথে আমার ম্যানেজারের সাথেও পরিচয় আছে, সে হেসে বলল। তার হাসিটা এখনও আগের মতোই, কিন্তু এবার আর শুধু হাসি নয়, তার চোখে যেন এক নতুন ভাষা, এক অব্যক্ত অনুভূতি। আপনি কি এখানে অনেক দিন ধরে কাজ করছেন? আমি জিজ্ঞেস করলাম। না, অনেক দিন নয়, আমি এই ক্যাটারিং সংস্থার ম্যানেজারের পুরনো সহকারী। এখন তিনি অন্য কাজে ব্যস্ত, তাই আমি মাঝে মাঝে এসে সাহায্য করি, সে উত্তর দিল। আমরা আরও কিছুক্ষণ কথা বললাম, সাধারণ কথাবার্তা, কিন্তু সেই সাধারণ কথার মধ্যেও আমি এক অদ্ভুত টান অনুভব করছিলাম। তার সান্নিধ্য, তার উপস্থিতি, সবকিছুই যেন আমার ভেতরের অচেনা অনুভূতিগুলোকে জাগিয়ে তুলছিল। মনে হচ্ছিল এই তো সেই মানুষ যাকে আমি এতদিন ধরে মনের গভীরে খুঁজছিলাম। রমেন মাঝে মাঝে এসে আমাকে ডেকে নিচ্ছিল। আমার ভয় করছিল যদি সে দেখে ফেলে, যদি কেউ সন্দেহ করে। কিন্তু মন আমার অনিকের কাছেই পড়েছিল। অনুষ্ঠানের শেষে যখন তারা চলে যাচ্ছিল, আমি আলতো করে বলেছিলাম, আবার দেখা হবে। সে শুধু একটু হাসল। সেই হাসির পেছনে লুকিয়ে থাকা অর্থটা সেদিন আমি পুরোপুরি বুঝতে পারিনি। এরপর থেকে প্রায় প্রতি মাসেই আমাদের বাড়িতে কোনো না কোনো অনুষ্ঠান থাকত, আর সেই অনুষ্ঠানে অনিকও থাকত। আমাদের দেখা হতো, কথা হতো, কখনো হালকা চালে, কখনো বা গভীর আলোচনায়। আমি বুঝতে পারছিলাম আমি নিজের অজান্তেই ওর প্রতি আকৃষ্ট হচ্ছি। এই আকর্ষণ শুধু শারীরিক ছিল না, মনেরও ছিল।
ওর কথা বলার ধরন, ওর চিন্তাভাবনা, ওর রুচিবোধ সব কিছুই আমাকে মুগ্ধ করত। রমেন ভালো মানুষ, কিন্তু আমাদের মধ্যে এখন আর আগের মতো সেই উষ্ণতা নেই। আমাদের জগৎটা এখন শুধু দায়িত্ব আর রুটিনের। কিন্তু অনিকের সান্নিধ্যে এসে আমি আবার নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছিলাম। আমার ভেতরে সেই পুরনো আমি, যে হাসতে পারত, স্বপ্ন দেখতে পারত, সেই আমি আবার জেগে উঠছিল। একদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। আমাদের বাড়িতে সেদিন একটি ছোটখাটো পারিবারিক গেট টুগেদার ছিল। অনিক এসেছিল। অনুষ্ঠান শেষ হবার পর যখন সবাই চলে গেল, তখনও অনিক যায়নি। সে আমার জন্য অপেক্ষা করছিল। রমেন তখন জরুরি কাজে বাইরে গিয়েছিল। বাড়িতে আমি, আমার ছেলেমেয়েরা আর অনিক। সে আমার দিকে তাকিয়ে বলল, আজ রাতের বৃষ্টিটা খুব সুন্দর, তাই না? আমি ওর চোখের দিকে তাকালাম। সেই দৃষ্টি যেন অনেক অব্যক্ত কথা বলতে চাইছে। হ্যাঁ, খুব সুন্দর, আমি ফিসফিস করে বললাম। সে আমার আরও কাছে এসে দাঁড়াল। আমাদের মাঝখানে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। আমি ওর নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। বুকের ভেতরটা কাঁপছিল। জানতাম এটা ভুল, সম্পূর্ণ ভুল, কিন্তু মন আমার বাঁধ মানছিল না। রঞ্জনা দেবী, সে আমার দিকে তাকিয়ে বলল, আপনার প্রতি আমার অনুভূতিটা। কথাটা শেষ করতে পারল না। আমার মনে হলো আমি যেন হাওয়ায় ভাসছি। আমার সব ভয়, সব দ্বিধা এক নিমেষে উধাও হয়ে গেল। আমিও ওর দিকে একটু এগিয়ে গেলাম। ওর চোখে চোখ রাখলাম। সেখানে কোনো দ্বিধা নেই, শুধু গভীর আবেগ। আমি জানি, আমি ওর দিকে তাকিয়ে বললাম। সেই মুহূর্তে আমাদের চারপাশের জগৎটা যেন থেমে গেল। শুধু আমরা দুজন আর সেই অপার্থিব আকর্ষণ। আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম, যেন এই মুহূর্তটাকেই আমরা আজীবন ধরে রাখতে চাই। আমাদের এই গোপন সম্পর্কের প্রতিটি মুহূর্ত যেন এক নতুন রোমাঞ্চ। যেদিন রমেন বাইরে থাকত, সেদিনই অনিক আসত, আমাদের বাড়িতে বা কখনো কখনো শহরের বাইরে কোনো নির্জন জায়গায়। প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন, সব কিছুতেই যেন এক নতুন উত্তেজনার সৃষ্টি হতো। আমি ভয় পেতাম, কিন্তু এই ভয়টাও যেন আমাকে আরও বেশি করে ওর দিকে টানত। একদিন আমরা একটি পুরনো বাড়িতে দেখা করতে গিয়েছিলাম। বাড়িটা অনেক দিন ধরে বন্ধ ছিল। ভেতরে খুব অন্ধকার, স্যাঁতস্যাঁতে, কিন্তু আমাদের কাছে সেটা কোনো ব্যাপারই ছিল না। আমরা সেখানে নিজেদের মতো করে হারিয়ে গিয়েছিলাম। আমি অনিকের বুকে মাথা রেখে শুয়েছিলাম। ও আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। কখনো ভেবেছিলে রঞ্জনা, আমাদের এমনভাবে একে অপরের সান্নিধ্য পেতে হবে? ও জিজ্ঞেস করল। না, কখনো ভাবিনি, আমি ওর বুকে মুখ গুজে বললাম। কিন্তু যখন তোমার সান্নিধ্য পাই, তখন মনে হয় যেন আমি বেঁচে আছি। অনিক আমাকে আলতো করে জড়িয়ে ধরল। তোমাকেও আমার ভীষণ ভালো লাগে রঞ্জনা, তোমার মনটা খুব সরল। এই সমাজের মিথ্যে মুখোশগুলো তুমি পড়ো না। আমাদের এই সম্পর্কটা সমাজের চোখে পাপ, আমি জানি। আমি একটা ভুলের মধ্যে আছি, কিন্তু এই ভুলটাই আমাকে আনন্দ দিচ্ছে, আমাকে বাঁচিয়ে রাখছে। রমেন জানে না, আমার ছেলেমেয়েরা জানে না, শুধু আমরা দুজন আর এই গোপন জগতের বাসিন্দা। একদিন রমেন হঠাৎ করে একদিনের জন্য বাড়ি ফিরে এলো। অনিক সেদিনই আমার বাড়িতে আসার কথা ছিল। আমার মনে হিউজ ফিয়ার কাজ করছিল। আমি অনিককে ফোন করে জানালাম। ও বলল, ঠিক আছে, আজ না হয় অন্য একদিন দেখা হবে। কিন্তু আমার মন শান্ত ছিল না। রমেনকে দেখে আমার মনে হলো ও কতটা সরল। ও কি কখনো জানতে পারবে আমার জীবনের এই অন্য দিকটা? সেদিন রাতে রমেন আমার পাশে এসে বসল। আজ কি এত ভাবছ? ও জিজ্ঞেস করল। আমি ওর দিকে তাকিয়ে একটু হাসলাম। কিছু না। কিন্তু সেই রাতে যখন রমেন ঘুমিয়ে পড়ল, আমি চুপচাপ বিছানা ছেড়ে উঠে বসলাম। আমার হাতে ধরা ছিল অনিকের দেওয়া একটি ছোট্ট লকেট। সেই লকেটের ওপর খোদাই করা ছিল আমাদের আত্মক্ষর। আমি লকেটটা খুলে দেখলাম। আমার চোখের জল আর বাঁধ মানছিল না। আমি এই ভুলের মধ্যে আর কতদিন থাকব? আমি কি সত্যি কোনোদিন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবো, নাকি এই নিষিদ্ধ প্রেমের নেশাই আমাকে গ্রাস করবে? আমি আস্তে আস্তে অনিকের লকেটটা খুলে ফেলছিলাম।
হঠাৎ দরজার ওপাশ থেকে রমেনের গলা শুনতে পেলাম। রঞ্জনা, তুমি এখনো জেগে আছো? আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমি লকেটটা দ্রুত বালিশের নিচে লুকিয়ে ফেললাম। হ্যাঁ, আসছি, আমি ধীর গলায় উত্তর দিলাম। রমেন ঘরে ঢুকল, আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কি ভাবছ এত? কিছু হয়েছে? আমার মনে হল এই মুহূর্তে আমি ওর সামনে সত্যিটা বলে দিই। কিন্তু অনেক, আমাদের ভালোবাসার কি হবে? আমি কি করব? এই কঠিন পরিস্থিতিতে আমি কিভাবে নিজেকে সামলাব? কি আমার শেষ পরিণতি? এই গল্প এখানেই শেষ নয়। এই গল্পের পরবর্তী অংশ জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের ভালোবাসা এবং উৎসাহই আমাকে নতুন পর্ব লেখার জন্য অনুপ্রাণিত করবে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অনেকেই হয়তো আমার আইএমও নাম্বার জানতে চাইছেন। আমি আগেই বলেছি, কিছুতেই দেরি নেই। গল্পের শেষে বা গল্পের কোনো একটি ফাঁকে আমি আমার আইএমও নাম্বারটি শেয়ার করব। তাই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এবং আমার সাথে থাকুন। আপনারা কি চান এই গল্পের পরবর্তী অংশ শুনতে? কমেন্ট করে জানান। আমি আপনাদের মতামতের ওপর ভিত্তি করে পরবর্তী পর্ব তৈরি করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের গল্পে।